হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 5 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 134। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে রাতুল 500 টাকা 9 মাসের জন্য এবং মীর 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করে তাদের লাভের অনুপাত। মূলধনের অনুপাত হয় অনুপাত সমান হচ্ছে লাভের অনুপাত। আর মূলধনের পরিমাণ হয় মূলধন সমান হয় কি ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োগ করে ইনটু যে সময়ের জন্য নিয়োগ করে। মূলধন সমান হচ্ছে মোট মূলধন। মূলধন শুধু মূলধন লিখছি। মূলধন বলতে হচ্ছে যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইনটু হচ্ছে সময়। এখন তাহলে আমরা মূলধনের অনুপাত বের করতে পারবো। প্রথম বলেছে রাতুল ব্যবসায় নিয়োজিত করে 500 টাকা, সময় হচ্ছে 9 মাস। এটা হচ্ছে রাতুলের মূলধনের পরিমাণ। আর মীর ব্যবসায় নিয়োজিত করে 600 টাকা ইনটু 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে 600 ইনটু 5। তাহলে মূলধনের অনুপাত 500 0 0 কাটছে, 5 5 কাটছে, 3 আর 2 6 সমান 3:2। পেলাম কি মূলধনের অনুপাত। সমান হচ্ছে 3:2। প্রথমে বললাম যে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, অতএব লাভের অনুপাত হচ্ছে 3:2। বোঝা গেছে? অপশন দেখে নাও। অপশন এ তে দেওয়া আছে 3:2, তাহলে অপশন এ হচ্ছে आंसर। পরের কোশ্চেনে দিয়েছে দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 2 3 to the power x plus 2 plus 3 to the power minus x is equal to 10। এর বিস্তৃতি তাহলে সমান, এটাকে আমরা লিখতে পারি কি বা দিয়ে 3 to the power x into 3 to the power 2 বলতে 3 স্কয়ার প্লাস 3 to the power minus x is equal to 10 বা 3 to the power x 3 এর যদি স্কয়ার করি তাহলে পাবো 9 প্লাস 3 to the power minus x is equal to 10। এখন আমরা 3 to the power x কে ধরে নেব y। 3 to the power x is equal to y, এটা আমরা ধরে নেব। এই জায়গায় মান বসাচ্ছি, 3 to the power x এর জায়গায় বসাচ্ছি y into 9 প্লাস এটা সমান মাইনাস আছে, তাহলে 3 to the power minus x সমান হবে 1/y। এই জায়গায় বসাচ্ছি 1/y is equal to হচ্ছে 10 বা লসাগু করা হচ্ছে, তাহলে 9y স্কয়ার প্লাস 1 is equal to 10y বা 9y স্কয়ার মাইনাস 10y প্লাস 1 is equal to y। 10y কে আমরা বাম দিকে নিয়ে আসব। এখন মধ্যসহগ বিশ্লেষণ করব। মধ্যসহগ বিশ্লেষণ করলে কি পাবো? 10 তাহলে 9 প্লাস 1 9y স্কয়ার মাইনাস 9 প্লাস 1 একবার ভেঙে দিচ্ছি মাইনাস y প্লাস 1 is equal to 0 বা কমন যাচ্ছে এখানে দেখো 9y পড়ে থাকছে y মাইনাস 1 আর এখান থেকে মাইনাস 1 কমন যাচ্ছে পড়ে থাকছে y মাইনাস 1 is equal to 0 বা 9y মাইনাস 1 is equal to না ইনটু y মাইনাস 1 is equal to 0। এখান থেকে আমরা y মান পেয়ে যাচ্ছি, আর লিখছি না।
আরেকবার লিখে দিই 9y - 1 = 0। এখান থেকে পাচ্ছি y = কত 1/9 আর এখান থেকে পাচ্ছি y = 1। এরপর আমরা ধরেছি যে y কি সমান যে 3 টু দি পাওয়ার x = y মান বের করতে হবে যে প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের বীজ মান বসাচ্ছি তাহলে 3 টু দি পাওয়ার x = y এর মান প্রথমে 1/9 বসাচ্ছি তাহলে বা 3 টু দি পাওয়ার x হচ্ছে 3 টু দি পাওয়ার -2 9 আছে উপরে উঠলে মাইনাস হচ্ছে তাহলে বা x হচ্ছে -2 x এর মান আমরা পেয়ে গেলাম -2 আর আরেকবার বসাচ্ছি y = 1 তাহলে y সমান এখানে বসিয়ে দিচ্ছি y সমান 3 টু দি পাওয়ার x আর 1 এর জায়গায় বসাচ্ছি 3 টু দি পাওয়ার 0 কারণ জানি আমরা a টু দি পাওয়ার 0 = 1 যে কোনো সংখ্যা বা চলরাশির পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে তার মান হয় 1 বা x হচ্ছে 0 তাহলে x এর দুটো মান x = 0 আর x হচ্ছে -2 অপশন দেখে নাও অপশন ডি তে দেওয়া আছে -2 0 এটা হচ্ছে বোঝা গেছে পরের প্রশ্ন যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্রপোর্শনাল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় তাহলে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রপোর্শনাল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে তাহলে বা লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিচ্ছি নট ইকুয়াল টু 0 a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে বা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার = হয়েছে এখন আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাবো যোগভাগ প্রক্রিয়া করলে আমরা পাবো উপরে থাকবে 2a স্কয়ার আর নিচে থাকবে 2b স্কয়ার = a + 1 আর হচ্ছে a - 1 যোগভাগ প্রক্রিয়া কি a/b = যদি c/d হয় যোগভাগ প্রক্রিয়া থেকে আমরা পাবো a + b বাই a - b আর হচ্ছে c + d বাই c - d বোঝা গেছে এখান থেকে দেখো এটা কেটে গেল তাহলে পাচ্ছি কি a স্কয়ার দেখো কে ধ্রুবক সঙ্গে 1 যোগ করছি তাহলে এর সাথে 1 যোগ করলে ধ্রুবক পাচ্ছি তাহলে পুরো দেখো ধ্রুবক উপরে একটা ধ্রুবক আর নিচে একটা ধ্রুবক তাহলে দুটোর ভাগফলটা নিশ্চয় ধ্রুবকই হবে তাহলে তার জায়গায় আমরা একটা ধ্রুবক বসাচ্ছি k1 = b স্কয়ার তাহলে এই ধ্রুবক যদি তুলি তাহলে সমানুপাতিক হবে a স্কয়ার প্রপোর্শনাল টু b স্কয়ার এটা হচ্ছে অ্যানসার বোঝা গেছে যদি এটা অ্যানসার দেয়া না থাকতো তাহলে কি করতাম আরেকটা অপশন এটা অ্যানসার হচ্ছে অপশন ডি যদি এটা দেয়া না থাকতো তাহলে আরেকটা অপশন দিয়েছে দেখো অপশন বি তে a প্রপোর্শনাল টু b উভয় পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো a প্রপোর্শনাল টু বোঝা গেছে যদি এটা দেয়া না থাকে যদি এটা দেয়া থাকে তাহলে আমরা এটা অ্যানসার করব যেহেতু দেয়া আছে স্কয়ার প্রপোর্শনাল টু b স্কয়ার তাহলে এটা হচ্ছে অ্যানসার বোঝা গেছে এরপর 4 এর দাগের প্রশ্ন দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 1.5 সেমি ক্ষুদ্রতরটির ব্যাসার্ধ 2 সেমি হলে অপর ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করেছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 1.5 ছোট বৃত্তটির ব্যাসার্ধ দিয়েছে 2 সেমি তাহলে বড় বৃত্তটির ব্যাসার্ধ কত হবে এটা বলেছে দুটো কোশ্চেন হয় এখান থেকে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হয় বহিঃস্পর্শ করে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হয়
ব্যাসার্ধ দুটির যোগফল। বোঝা গেছে? এটা যদি 5 সেমি হয় আর এটা যদি 3 সেমি হয় তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 সেমি। আর যদি পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল। এখানে দুটো দূরত্ব দেখো দিয়ে দিয়েছে, দুটো যে কেন্দ্র তার মধ্যবর্তী দূরত্ব এখানে দিয়ে দিয়েছে। আমরা জানি না এটার বড়টার যদি আমরা ব্যাসার্ধ আমরা ধরে নিই x হয়েছে, আর ছোটটার ব্যাসার্ধ দিয়েছে 2 সমান সমান। বোঝা গেছে কি বললাম? যে দুটো বৃত্ত পরস্পরকে যখন অন্তস্থভাবে ছেদ করে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির বিয়োগফল। কারণ দেখো এই পুরো দূরত্বটা হচ্ছে বড়টার ব্যাসার্ধ আর এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কি ছোটটির ব্যাসার্ধ। তাহলে এই দূরত্বটা বের করতে আমাদের কোনো সমস্যা নেই। বড়টা থেকে যদি আমরা ছোটটা বাদ দিয়ে দিই তাহলে এই দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি। বুঝা যাচ্ছে? এই দূরত্বটা আমাদের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 2 যদি হয় আর পুরোটা হচ্ছে কত, এখান থেকে এখানে দূরত্ব যদি আমরা ধরে নিই x আর এই দূরত্বটা হচ্ছে কত, এই ছোট দূরত্বটা হচ্ছে 2, বাইরের দিক থেকে 2 ধরতে পারি আর পুরোটা হচ্ছে x। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত হবে, পুরোটা x থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে এই দূরত্বটা পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? তাহলে অন্তস্থভাবে যদি ছেদ করে তাহলে বৃত্ত দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুটোর বিয়োগফল। তাহলে বড়টির যদি আমরা x ধরি x - 2 হচ্ছে 1.5 বা x হচ্ছে 1.5 প্লাস 2 বা x হচ্ছে 3.5। তাহলে বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। অপশন সি হচ্ছে आंसर। পরের কোশ্চেনে বলেছে ত্রিভুজ ABC এর কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি। BD লম্ব AC এর উপর। মানগুলো দেওয়া আছে BD সমান 6 সেমি, AD সমান 4 সেমি। AD সমান হচ্ছে 4 সেমি। বের করতে হবে CD দৈর্ঘ্য। তাহলে CD দৈর্ঘ্য আমরা কি করে পাবো? এটা তোমাদের উপপাদ্যে রয়েছে যে ABC যদি একটি সমকোণী ত্রিভুজ হয় যার B কোণ 90 ডিগ্রি আর B বিন্দু থেকে AC এর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবে। আর যে বড় ত্রিভুজটি রয়েছে ABC এর সঙ্গে দুটোর সঙ্গে সদৃশ্য হবে। তার অনুসিদ্ধান্তে দেখবে দুটো দেওয়া আছে, তিনটে প্রমাণ সেখানে করা আছে প্রয়োগে। তার মধ্যে একটা প্রমাণ হচ্ছে যে BD সমান হয় এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময় সমান হয়। এখান থেকে প্রমাণ করা হয়েছে যে BD BD বাই DC সমান হয় AD বাই BD। এটা তোমাদের প্রয়োগে প্রমাণ করে দেওয়া আছে, সেখান থেকে করছি। এরপর মানগুলো আমরা বসাবো। BD স্কয়ার সমান হচ্ছে AD ইনটু DC বা BD সমান 6, তাহলে 6 স্কয়ার একবার লিখে দিচ্ছি 36, AD সমান 4, তাহলে DC এর মান বের করতে হবে বা DC সমান হচ্ছে 36/4 সমান হচ্ছে DC এর মান 9 সেমি। অপশন সি হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। তাহলে একটির ব্যাসার্ধ ধরে নিচ্ছে r1, অপরটির হচ্ছে r2। বক্ষতলের ক্ষেত্রফল এ সমান গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার। গোলকের ক্ষেত্রে বক্ষতল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই। আর s2 সমান 4 পাই r2 স্কয়ার। বের করতে হবে আয়তনের অনুপাত, অর্থাৎ v1 সমান কি 4/3 পাই r1 কিউব
আর v2 সমান হচ্ছে 4/3 পাই r2 হয়েছে। শর্ত কি দেওয়া আছে, s1 is to s2 সমান 16 is to 9। এখান থেকে আমরা বের করব r1 is to r2 বা s1 তাহলে 4 পাই r1 স্কয়ার is to 4 পাই r2 স্কয়ার সমান হচ্ছে 16 is to। এখান থেকে দেখো 4 পাই কেটে যাচ্ছে, 4 পাই আর 4 পাই কাটবে, পড়ে থাকছে কি r1 স্কয়ার বাই করে দিচ্ছি r2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16/9 বা r1 বাই r2 সমান হচ্ছে 4 বাই স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে। r1 বাই r2 এর জন্য পেলাম হচ্ছে 4 এর স্কয়ার বা 16 যদি বর্গমূল করি তাহলে পাবো 4 আর 9 এর বর্গমূল করলে পাবো 3। বুঝা গেছে। এরপর বের করতে হবে আয়তনের অনুপাত v1 আর v2 সমান 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2। এখানেও দেখো কেটে যাচ্ছে 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে এটা আর এটা কেটে গেল, পড়ে থাকছে r1 কিউব বাই করে দিলাম r2 কিউব সমান মান বসাচ্ছি r1 বাই r2 হোল কিউব সমান হচ্ছে 4 এর কিউব 64 আর 3 এর কিউব হচ্ছে 27 একবার। দেখো এটা যদি এমসিকিউ তে পড়ে এত বড় ক্যালকুলেশন করতে আমাদের অনেক সময় লাগবে, তাহলে আমরা কিভাবে বুঝবো এটার মান কত হবে। আয়তন থেকে আমরা কি পাচ্ছি r1 বাই r2 এর হোল কিউব পাচ্ছি। বুঝা গেছে। আরেকবার বলি যে আমরা সব কাটাকুটির পর পাচ্ছি কি r1 আর r2 হোল কিউব পাচ্ছি, আর যেটা দেওয়া আছে s1 আর s2 থেকে আমরা পাচ্ছি r1 এই যে r1 আর r2। তাহলে এখন এটা যদি আমরা কিউব করে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি 4 এর কিউব আর 3 এর কিউব। আর যেটা দেয়া আছে দেখো এটা, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো r1 আর r2 স্কয়ার, তাহলে স্কয়ার যদি হয় তাহলে এটার বর্গমূল করতে হবে আর এটার বর্গমূল করতে হবে। তাহলে যদি আমরা না লিখে করি তাহলে আমরা ডিরেক্ট এটা বলে দিতে পারবো যে r1 বাই r2 সমান হচ্ছে কত 4/3। বুঝা গেছে। এটা যদি 2 নম্বরে পড়ে অবশ্যই আমাদের লিখে করতে হবে। যদি এমসিকিউ পড়ে যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে এমসিকিউ তাহলে তাড়াতাড়ি করতে হবে, নাহলে সময়ের একটা সমস্যা থাকে। যখনই আমাদের দেয়া থাকবে যে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, তখনই আমরা ব্যাসার্ধ r1 বাই r2 সমান করে দেবো কি যেটা দেয়া থাকবে তার বর্গমূল, হয়ে গেল। তাহলে আমরা r1 r2 পেয়ে গেলাম। এরপর যদি বলে আয়তনের অনুপাত তাহলে r1 আর r2 যেটা পেলাম তার কিউব করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে। বুঝা গেছে। বা যদি থাকে আয়তনের অনুপাত বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, তখন কি পাবো r1 আর r2 সমান কিউব রুট করতে হবে। তার কারণ আমাদের এখান থেকে পড়ে থাকছে কি r1 আর r2 হোল কিউব। তাহলে r1 আর r2 বের করার জন্য আয়তনের ক্ষেত্রে আমরা করব কিউব। তারপর যদি বলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে r1 আর r2 স্কয়ার করে দেব। বুঝা গেছে। তাহলে এটার অ্যানসার হয়ে যাচ্ছে কত 64:27। পরের কোশ্চেন দেখো, যে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তন। তাহলে এটা শঙ্কুর ক্ষেত্রে নয়, শঙ্কুর হতে পারে বা ঘনকের হতে পারে, গোলকের হতে পারে, বা আর বাকি থাকছে চোঙের হতে পারে। সেম জিনিসটা একই রকম ভাবে আমরা করব, যেটা দেয়া থাকবে সেইভাবে আমরা করব। বুঝা গেছে। এই তোমাদেরকে এখানে যেহেতু শঙ্কুর দিয়েছে শঙ্কুর হিসেবে বাকিগুলো বুঝিয়ে দিচ্ছে কিভাবে হচ্ছে। বলেছে দেখো প্রথমে বলেছে যে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হচ্ছে। তাহলে প্রত্যেকটি দ্বিগুণ করা হচ্ছে মানে আগে কিছু ছিল তারপর তাকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে কিছু আছে তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি আর। তাহলে ব্যাসার্ধ ধরি আর উচ্চতা ধরি h, এটা আমার ছিল। তাহলে ব্যাসার্ধ যখন আর উচ্চতা যখন h, তখন আয়তনও কিছু ছিল, এখানে আয়তন বলেছে তাহলে আয়তনও কিছু ছিল। বা যদি বক্রতলের ক্ষেত্রফল যেটা বলবে সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে আয়তন বের করে, তাহলে তখন যখন ব্যাসার্ধ আর উচ্চতা যখন h তখন আয়তন হচ্ছে কত 1/3 পাই r স্কয়ার h। বুঝা গেছে। এরপর দেখো
বলেছে যে ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই দ্বিগুণ করছে, তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত 2r আর উচ্চতা হচ্ছে কত 2h হয়েছে। এরপর হচ্ছে কি তাহলে এখন আয়তন কত হচ্ছে, যখন ব্যাসার্ধ 2r আর উচ্চতা 2h তখন আয়তন কত হচ্ছে 1/3 পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, তাহলে 2 পাই এর হোল 2r এর হোল স্কয়ার ইনটু 2h হয়ে গেছে। এটা গোলকের ক্ষেত্রেও সেম, গোলকের ক্ষেত্রে কি উচ্চতা থাকবে, গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলতে পারবো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা আমার প্রথমে থাকছে বলতে আর সেই হিসেবে বক্রতলের ক্ষেত্রফল বের করবো বা সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো, তারপর যত পার্সেন্ট বৃদ্ধি বলবে, কোন সময় পার্সেন্টেজও বৃদ্ধি বলতে পারে বা কোন সময় পার্সেন্টেজ হার বের করতে বলতে পারে, তখন আমরা কি করব যদি বলে যদি 10% বৃদ্ধি পায় তাহলে কত আর প্লাস আর ইনটু 10/100 হয়ে গেল। তাহলে এখন আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, সেই হিসেবে তার আয়তন বের করব বা যেটা বলবে বক্রতলের ক্ষেত্রফল বের করব, হয়ে গেছে। তাহলে এখন আমরা আয়তনটা কি পাচ্ছি কি দেখো, আগের আয়তনের মতো করে আগে আমরা সাজাবো পাই ইনটু আর স্কয়ার ইনটু 2 স্কয়ার যদি করি তাহলে হচ্ছে 4 ইনটু হচ্ছে 2 হয়ে গেছে। এটা কি দেখো এটা হচ্ছে কি আগের আয়তন ভি, তাহলে এর জায়গায় আমরা কি বসাতে পারি ভি বসাতে পারি, তাহলে আগের আয়তনের সঙ্গে আমার একবার তুলনা হয়ে গেল, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 8 আর 8 আর এখানে হচ্ছে ভি, এটার জায়গায় ভি বসাচ্ছি। তাহলে এখনের আয়তন কি পেলাম, এটা হচ্ছে এখনের আয়তন, আগের আয়তনের সঙ্গে কত গুণ করা হচ্ছে 8 গুণ, তাহলে আগের আয়তনের সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা এখনের আয়তন পাচ্ছি, তাহলে অ্যানসারটা কি হবে 8 গুণ। বোঝা গেছে। এই টাইপের কোশ্চেন দেয়, এটা পার্সেন্টেজও দিতে পারতো, এই যে দ্বিগুণের পরিবর্তে বলতো যে ব্যাসার্ধের পরিমাণ 10% বৃদ্ধি করা হচ্ছে আর উচ্চতা 10% কমানো হচ্ছে, তাহলে আয়তনের কি পরিবর্তন হবে, এটাও কোশ্চেন হতে পারে। সেম ভাবে আমরা করব, প্রথমে আমরা একটা জিনিস ধরে নেব, তখন তার আয়তন বের করব, যেটা বলবে সেটা বের করব, তারপর ব্যাসার্ধ বের করব, যে হিসেবে বলেছে বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে সেই হিসেবে এখন ব্যাসার্ধ কত হচ্ছে, এখন উচ্চতা কত হচ্ছে, তারপর যেটা বের করতে বলেছে আয়তন বা বক্রতলের ক্ষেত্রফল বের করব। তারপর এরকম প্রথম কাজ হবে আগের আকারে প্রকাশ করা সেটাকে, ঠিক আছে। তাহলে আমরা কম্পেয়ার করব। এখানে যদি আরেকটা কোশ্চেন হতো যে আয়তন শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে কি করতাম, এটা আমার এখন হয়েছে আগে ছিল ভি, তাহলে দুটো বিয়োগ করলাম, তাহলে 7v হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে 7v মাইনাস ভি ইনটু 100 700%। সেম জিনিস হয়ে গেছে, শুধু একটু কোশ্চেনগুলো ভালো করে পড়বে তারপর করবে। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় প্রথম কোশ্চেন বলেছে 2x স্কয়ার মাইনাস 12x প্লাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে বিস্তয়ের অন্তর 2 হলে p এর মান। প্রথমে আমাদের দেখতে হবে যে সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বিঘাত সমীকরণের আকারে আছে কিনা, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই আকারে আছে না। এখানে দেখো a x স্কয়ার মাইনাস b, তাহলে b পেয়ে গেছি প্লাস c, দেখো এটা পুরোটা হচ্ছে c, এটা দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যেটা যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটি দেখতে হবে যে দ্বিঘাত সমীকরণের আকারে আছে না নেই, যদি না থাকে প্রথমে কাজ হচ্ছে আমাদের যে সেটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা, তারপর যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত হিসেবে আমরা কাজ করব। এখানে দেওয়া আছে বিস্তয়ের অন্তর দেওয়া আছে, আর আমরা জানি যে বিস্তয়ের মধ্যে সম্পর্ক আমরা জানি, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে একটি বীজ সমান আলফা আর অপর বীজ সমান হচ্ছে বিটা। তাহলে যে শর্তগুলো আমরা জানি সেগুলো আগে লিখি। তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে আমরা জানি মাইনাস বি বাই এ, এখানে বি এর মান হচ্ছে কত -12, তাহলে ফর্মুলায় ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 12 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 6, a প্লাস বি সমান পেয়ে গেলাম কত 6। আর বি স্কয়ার গুণফল আলফা বিটা সমান হচ্ছে কত সি বাই এ, এটা হচ্ছে সি বাই এ, তাহলে পি প্লাস 2 বাই, আর শর্ত দেওয়া আছে আলফা মাইনাস বিটা, বিস্তয়ের অন্তর দেওয়া আছে, বিস্তয়ের অন্তর হচ্ছে 2, বের করতে হবে পি এর মান। এখন দেখো এটাকে যদি আমরা স্কয়ার করি উভয় পক্ষ বর্গ করি তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 এর স্কয়ার 4। কেন স্কয়ার করছে তার কারণ এই মানগুলো আমরা বসাবো, নাহলে আমরা পি এর মান পাবো। এটা দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 এই বলতে আলফা বিটা ইজ ইকুয়াল টু। এখন আমরা মানগুলো বসাতে পারবো, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 6 এর স্কয়ার একবার লিখে দিচ্ছি 36 মাইনাস 4 ইনটু আলফা বিটা, তাহলে p বাই 2 বাই হচ্ছে
ইজ ইকুয়াল টু হচ্ছে কত 4। তাহলে এটা কাটছে 2 দিয়ে, তাহলে পড়ে থাকছে কত 36 মাইনাস 2 দিয়ে গুণ করছে মাইনাস 2p মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এখন দেখো 36 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পাবো কত 36 থেকে যদি 4 বাদ দিই তাহলে পাচ্ছে 32, তাহলে মাইনাস 2p ইজ ইকুয়াল টু 4 প্লাস এই পাশে হলো মাইনাস 32 সমান হচ্ছে কত মাইনাস 28, মাইনাস মাইনাস কাটলো বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 28/2 সমান হচ্ছে 14, p এর মান হচ্ছে 14। এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন বলেছে দুটি সদৃশ ত্রিভুজে পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজটির অনুরূপ বাহু দৈর্ঘ্য কত? এটা তোমাদের প্রয়োগে রয়েছে। প্রয়োগে বলা হয়েছে কি যে দুটি সদৃশ ত্রিভুজে পরিসীমার ওই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। এটা তোমাদের প্রয়োগে রয়েছে। বুঝা গেছে? তাহলে কি বললাম যে দুটি ত্রিভুজের, ধরো এবিসি যদি দুটো ত্রিভুজ হতো, এখানে নাম যেহেতু বলেনি তাহলে পরিসীমার সমান হচ্ছে অনুরূপ বাহুগুলি, যে অনুরূপ বাহুগুলো থাকছে তাদের অনুপাত সমান হচ্ছে। তাহলে একটা বলেছে 9 সেমি আর একটা বের করতে হবে 1 সেমি ধরে নিলাম। বোঝা গেছে? তাহলে যেটা প্রয়োগে বলা হয়েছে যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা দুটি অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক থাকে, এটা তোমাদের প্রয়োগে বলা হয়েছে। এখন এইখান থেকে মান বের করা আর কোনো সমস্যা নেই। তাহলে কি পাচ্ছি 4 4 16 4 5 20 বা x ইজ ইকুয়াল টু একবার করি 36/5 সমান হচ্ছে 7 5 35। অনুরূপ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি। এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আমি হচ্ছে r1 আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে r। হয়েছে? এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে অর্ধগোলক। কি হচ্ছে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, নিরেট আর ফাঁপা। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে যদি সমগ্রতলের ক্ষেত্রফল হয় তখন হবে 3πr²। সমগ্রতলের ক্ষেত্রফল s ইকুয়াল টু সমগ্রতলের ক্ষেত্রফল 3πr1²। বোঝা গেছে কি বললাম? যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr², আর বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr²। বোঝা গেছে? আর গোলকের ক্ষেত্রে ফাঁপা বা নিরেট যা হোক না কেন, সেক্ষেত্রে গোলকের বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফল সবসময় একই হবে। কি হবে? যে 4πr²। বোঝা গেছে? এখানে দিয়েছে নিরেট, তাহলে হবে 3πr²। আর গোলকের ক্ষেত্রে ফাঁপা বা নিরেট যে কোনো ক্ষেত্রেই হবে 4π। এইখানে দিয়েছে যে দুটোর ক্ষেত্রফল সমান, অর্থাৎ s1 ইজ ইকুয়াল টু s। তাহলে বা মান বসাচ্ছি 3πr1² ইজ ইকুয়াল টু হচ্ছে 4π। বা কাটছে কি পাই পাই কাটছে, পড়ে থাকছে কি r1², নিচে লিখছি r² ইজ ইকুয়াল টু হচ্ছে 4π। কি বলেছে এগুলোর ক্ষেত্রেও দেখতে হবে যে উত্তরে কি চেয়েছে। এখানে উত্তরে চেয়েছে অর্ধগোলক আর গোলকের। যদি বলতো গোলক আর অর্ধগোলক তাহলে চেঞ্জ হতো। এখানে অর্ধগোলক আর গোলকের, অর্থাৎ বের করতে হবে আমার r1 আর r এর অনুপাতটা বের করতে হবে। তাহলে বা স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, r1/r সমান হচ্ছে 4 এর বর্গমূল যদি করি তাহলে পাবো 2 আর √3 থাকছে 3 এর বর্গমূল করে, বা r1 is to r সমান হচ্ছে 2 is to √3। আর যদি বলতো গোলক আর অর্ধগোলকের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত, তাহলে r is to r1
এটা একটু তোমরা দেখে নেবে ভালো করে কি দিয়েছে। বুঝা গেছে? এখানে বলেছে যে অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের প্রতিফলনতা, তাহলে এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে আর বলে 1/h² প্লাস 1/r² এর শঙ্কু। h উচ্চতা, r হচ্ছে ব্যাসার্ধ, l হচ্ছে ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের l হচ্ছে অতিভুজ, h হচ্ছে উচ্চতা, r হচ্ছে কি ব্যাসার্ধ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার প্লাস, অর্থাৎ আমরা বলতে পারি শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা সমান ও তির্যক উচ্চতার বর্গ সমান হচ্ছে উচ্চতা স্কয়ার প্লাস হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার। এটা আমাদের লাগবে। একটি শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তন ফি সমান, শঙ্কুর আয়তন হচ্ছে r এর 1/3 পাই r², এটা হচ্ছে কি শঙ্কুর আয়তন, যেখানে r বলছে ব্যাসার্ধ, h বলছে উচ্চতা। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল s, যদি আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বলি, পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর l, যেখানে l হচ্ছে ত্রিভুজ। যে শর্ত দিয়েছে সেটাতে বলা হয়েছে যে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলতে মানটা সমান v হচ্ছে s, এটা শর্ত। তাহলে মান বসাই যেটা আমরা পেয়েছি, বা 1/3 পাই r² হচ্ছে s সমান হচ্ছে পাই আর। এখন দেখো পাই পাই কাটছে, আর একটা r আর এখানে একটা r কাটছে, তাহলে r কত আছে, তাহলে পাচ্ছি কি h আর h হচ্ছে 3l। উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করলে পাচ্ছি r² h² সমান হচ্ছে 3² তাহলে 9 আর হয়েছে। সম্পর্কটা যেটা বের করলাম সেটা হচ্ছে l² সমান হচ্ছে h² প্লাস r²। এখানে দেখো আমাদের উত্তরে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে 1/h² প্লাস 1/r²। তাহলে আমাকে যেটা পেয়েছি সেটাকে এই আকারে নিয়ে যেতে হবে। তাহলে এই l এর যে মান, সেই মানটা আমরা এখন বসাবো h² প্লাস r², বা মান যদি বসাই তাহলে কি পাচ্ছি r² h² সমান হচ্ছে 9 ইনটু h² প্লাস বা 9টা যদি এই পাশে আসে তাহলে 1/9 সমান h² প্লাস r² বাই হচ্ছে এটা এই পাশে আসছে তাহলে নিচে থাকছে। এখন দেখো আলাদা আলাদা পাচ্ছে h² বাই পুরোটা, h² বাই নিচের পুরোটা প্লাস r² বাই r²। এখন দেখো কেটে যাচ্ছে h² আর এখান থেকে কেটে যাচ্ছে r², তাহলে এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, পড়ে থাকছে কি 1/r² প্লাস 1/h²। বা দিয়ে আমরা কি লিখতে পারি 1/h² প্লাস 1/r² সমান 1/9। এটাই আমাদের বের করতে বলেছিল। এটা কোশ্চেন এভাবেও থাকে যে প্রমাণ করে যে 1/r² প্লাস 1/h² ইজ ইকুয়াল টু হচ্ছে 1/9 প্রমাণ, এইভাবে সেম জিনিস। তো বোঝা গেছে আশা করি আজকের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল। আজকে পরিমিতির অনেকগুলো কোশ্চেন ছিল, কিন্তু দেখো পরিমিতির যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সব একই টাইপের। প্রথমে আমাদের আয়তন বের করতে হচ্ছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হচ্ছে, তারপর হচ্ছে যে শর্ত দেওয়া আছে সেই শর্তে শুধুমাত্র বসানো হচ্ছে। কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ হয় যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু বলতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।